তো এখন হচ্ছে যে কোনো প্রশ্ন করলে আপনি গণঅভ্যুত্থান বিরোধী। যারা এখন ক্ষমতাসীন আছে আমি তাদের ধন্যবাদ জানাবো। ডেমোক্রেটিক দল হিসাবে তারা অসাংবিধানিক কোনো ওথ নেননি। অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব কিন্তু কোনো সংবিধান স্থগিত করেনি এবং কোনো বিপ্লবী সরকারও ছিল না। দ্বিতীয় শপথ নেওয়ার কোনো সুযোগই নেই। কেউ কেউ এখন এই জুলাই আন্দোলনকেও ওরকম একটা দেবতার জায়গায় নিতে চায়। সংবিধান মানেনি বলেই দেশের এই অবস্থা। সংবিধান দেশের জন্য সমস্যা না। আগামী 12ই মার্চ জাতীয় সংসদের অধিবেশন, কিন্তু এই জাতীয় সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে এক পক্ষ একটি শপথ নিয়েছেন, আরেক পক্ষ দুটি শপথ নিয়েছেন। কোনটি সংবিধান সম্মত এবং জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এসব নিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আদালতেও বিষয়টি গড়িয়েছে। এসব নিয়ে আজকের অতিথি সৈয়দ মামুন মাহবুব আমাদের সংলাপে যোগ দিচ্ছেন। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমরা অনেক দিন ধরেই বিতর্ক চলে আসছিল যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর সাংবিধানিক আদেশ এবং এর পক্ষে বিপক্ষে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আপনাদের পক্ষ থেকে আদালতে রিট করা হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে কী ধরনের আদেশ পাওয়া গেল? জি ধন্যবাদ। আসলে আমাদের সুপ্রিম কোর্ট বারে দুইজন আইনজীবী, তরুণ আইনজীবী, একজন গাজী এমডি মাহবুব আলম সাহেব আর একজন চৌধুরী এমডি রেদওয়ানে খুদা, তারা দুইজন দুটি রিট ফাইল করেছেন। মর্মবস্তুটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 যেটি রাষ্ট্রপতি জারি করেছিলেন সেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধান বহির্ভূত, আল্টাভায়ার্স টু দ্য কনস্টিটিউশন। এবং আরেকটি রিট যেটা রেদওয়ানে খুদা সাহেব করেছেন সেখানে উনি এই আপনার জুলাই সনদ ছাড়াও সেকশন 3 অব দি গণভোট অর্ডিন্যান্স, যেটা দিয়ে গণভোট হয়েছে, সেটাকেও বলেছেন রিটকারীদের বক্তব্য যে এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি সংবিধানের এখতিয়ার বহির্ভূত। তো এই বিষয় নিয়ে গতকাল 2রা মার্চ শুনানি হয়েছে। সেখানে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব এহসানুল করিম, আমি, প্রকৃত তার জানানো দরকার, এবং আরেকজন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমরা শুনানিতে অংশগ্রহণ করি। এবং কোর্ট খুব ধৈর্য সহকারে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি এমডি আনোয়ার ইসলাম সাহেবের রিট বেঞ্চ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সম্মানিত অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন। এবং আমাদের সংবিধানের 102-এর একটা উপধারা উপ অনুচ্ছেদে আছে, যদি অ্যাডিনটেরিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন আদেশ কেউ না চায় তাহলে আদার সাইড থেকে বলার সুযোগ নেই। আমরা যেহেতু আইন চ্যালেঞ্জ করেছি একটি আইন এবং একটি প্রেসিডেন্ট অর্ডার, সংস্কার অর্ডার কমিশন, তো আমরা বলেছি আমরা কোনো অ্যাডিনটেরিম প্রেয়ার চাই না। আমরা মনে করি হাইকোর্টের এটা এক্সামিন করা দরকার, যেটা হাইকোর্টের অন্যতম কাজ সংবিধান অনুযায়ী। তবু ওনারা আমাদের এই প্রেয়ারের সঙ্গে যারা একমত না তাদের 3-4 জন আইনজীবীকেও কোর্ট দীর্ঘক্ষণ শুনেছে। আজকে আদেশের জন্য ছিল সকালে। আদেশে যেটা ওনারা বলেছেন যে জুলাই, আমি একদম রিয়েল টার্মে বলি তাহলে আপনার দর্শকদের সুবিধা হবে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এইটা কেন বেআইনি এবং সংবিধান বহির্ভূত হিসেবে গণ্য হবে না। আরেকটা হচ্ছে আপনার এই গণভোটের আইনের সেকশন 3 অ্যান্ড শিডিউল গণভোট অধ্যাদেশ এটাও কেন সংবিধান বহির্ভূত বলে ডিক্লেয়ার হবে না, ইল্লিগাল ম্যালাফাইডি বলে। কারণ আপনিও জানেন, আমাদের দর্শকদের সুবিধার্থে সহজ ভাষায়, যখন পার্লামেন্ট না থাকে তখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে অনুচ্ছেদ 93 অনুযায়ী, আর্টিকেল 93, কিন্তু সেখানে কতগুলো বার দেওয়া আছে, উনি এমন শর্ত আছে, উনি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যেটি সংসদ তার অধিবেশনে বৈধভাবে পারবে না, যে জিনিস মূল সংবিধানে নেই সেটার বহির্ভূত কোনো জিনিস উনি করতে পারবে না। এই মূল পয়েন্ট ছিল এটাই। এবং এটা কি কোর্ট প্রাইমারি, যেটাকে আইনের ভাষায় বলে প্রাইমা ফেসি কগনিজেন্সে নিয়ে রুল জারি করেছে। ঈদের পরে ইনশাল্লাহ হিয়ারিং হবে, হিয়ারিংয়ে নির্ধারিত হবে। কিন্তু তার আগেই তো 12ই মার্চ জাতীয় সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে, তাহলে এই অধিবেশন কাদের নিয়ে হবে? না আপনি সুন্দর প্রশ্ন করেছেন।
সংসদ নির্বাচন এবং সংসদ অধিবেশন নিয়ে কোনো বিতর্ক আমরা তুলিনি এবং এই দুই রিটের বিষয় নয়। আমাদের হচ্ছে জুলাই সংস্কার যে প্রেসিডেন্ট অর্ডার দিয়েছে, যেটা প্রেসিডেন্ট অর্ডার হয় না। আমাদের 72 সালে 4 নভেম্বর সংবিধান গৃহীত হলো। তার আগে রাষ্ট্র পরিচালনার জন্য প্রেসিডেন্ট অর্ডিন্যান্স অনেকগুলো করা হয়েছিল, পিও প্রেসিডেন্ট অর্ডার। সেটাকেও আমাদের সংবিধানের প্রথম শিডিউলে সেফটি ক্লজ দেওয়া আছে যে যেহেতু তখন সংবিধান ছিল না, সেহেতু ওইটাই শেষ প্রেসিডেন্ট অর্ডার হওয়া। এরপরে আর প্রেসিডেন্টের অর্ডার কখনো আর বাংলাদেশে হয়নি, কারণ সংবিধান অ্যালাউ করে না। এবং বিগত অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব কিন্তু কোনো সংবিধান স্থগিত করেনি এবং কোনো বিপ্লবী সরকারও ছিল না। সংবিধানের অধীনে ওথ নিয়েছে এবং ওথ নেওয়ার আগে তারা অনুচ্ছেদ 106 দিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে এখতিয়ার, যেটা তাদের উপদেশমূলক এখতিয়ার, সেইটার চর্চা করে সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছেন, কেউ নেই, তো সরকার তো চালাতে হবে, সেই জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে ওনারা এটা করেছে। এবং ওনারা ওথ নিয়েছে 8ই আগস্ট এই সংবিধান সমর্থন, রক্ষণ এবং এটি প্রতিপালন করব। তো সুতরাং সংবিধানের বাইরে কোনো স্টেপ নেওয়ার অধিকার রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি বা কারো নেই। এটাই হচ্ছে আমাদের রিটের মূল প্রতিপাদ্য। এবং এর সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন, 12 মার্চের অধিবেশন কোনো সমস্যা নেই। এটি অনেকে বিভ্রান্তি করছে। আমরা হাইকোর্ট রুল দিয়েছে যে সংস্কার কমিশন আদেশটা বৈধ কি অবৈধ, আর গণভোটটা বৈধ কি অবৈধ। এবং ইতিমধ্যেই তো যারা এখন ক্ষমতাসীন আছে, আমি তাদের ধন্যবাদ জানাবো, ডেমোক্রেটিক দল হিসাবে তারা অসাংবিধানিক কোনো ওথ নেননি। ফলে এখন 12ই মার্চে সংসদের অধিবেশন হবে। কিন্তু যারা দুটি শপথ নিয়েছেন, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি ওরাই সদস্যরা, স্বতন্ত্ররাও নেয়নি, স্বতন্ত্র নেননি, তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে একটি শপথ নিয়েছেন, দ্বিতীয়টি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। তাহলে তাদের দ্বিতীয় শপথটাকে কিভাবে? দ্বিতীয় শপথ আমার স্মল নলেজে দ্বিতীয় শপথ নেওয়ার কোনো সুযোগই নেই। আমাদের সংবিধানে আপনার বিভিন্ন তফসিলে প্রত্যেকটা শপথের বলা আছে রাষ্ট্রপতির কি শপথ হবে, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার কি শপথ হবে, স্পিকারের শপথ, প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, সবগুলো বলা আছে। সংবিধান সংস্কার পরিষদের কোনো শপথ নাই। এটিও ইনশাল্লাহ এই রুলে ফাইনাল চূড়ান্ত নিষ্পত্তির সময় এটারও একটা রেজাল্ট আসবে। এই মুহূর্তে তাদের ওই শপথের কোনো মূল্য নেই। কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সমর্থক আইনজীবীরাও বা সংবিধান বিশেষজ্ঞরাও, তারা তো মনে করছে অভ্যুত্থানের মধ্য দিয়েই একটি জনগণ যে রায় দিয়েছে সেই রায়কে আদালত বাতিল করতে পারে না, নাকচ করতে পারে না। এটা তো ওনাদের গণতান্ত্রিক মতে যার যার বক্তব্য দেবে, আমি তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু ফ্যাক্ট তো সেইটা না। ফ্যাক্ট হচ্ছে যে 5ই আগস্টের বিদায়ী সরকারের পতনের পরে, বিদায় মানে আগের বিদায়, শেখ হাসিনার সরকার, তারা যদি 8ই আগস্টে শপথ না নিয়ে সংবিধানের অধীনে বলতো যে আগের সংবিধান স্থগিত, জুলাই ডিক্লারেশন ঘোষণা করলাম, এই করব, তখন একটা পথ ছিল যেটা আমাদের সামরিক শাসকরা করেছে। তাও কি হয়েছে, লাস্টে আবার সংসদের কাছে যেতে হয়েছে। 5ম সংশোধনী, 7ম সংশোধনী, দুটোই বৈধ হয়েছে। আদালতের রায় পরে দুটোই অবৈধ বলেছে, যাক সেটা পরের ঘটনা। তা আপনাকে তো সংসদে যেতে হবে এবং সংসদে বৈধতা নিতে হবে। এটা হচ্ছে অ্যাডিন্টারিম পিরিয়ড। ওনারা যেটা বলছেন এটা হচ্ছে বিভ্রান্ত এবং সস্তা আবেগ। এবং আমার কেন যেন মনে হয় যেরকম অনেকে মুক্তিযুদ্ধকে একটা আবেগের জায়গায়, একটা দেবতার জায়গায় নিয়ে গিয়েছিল, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো বিতর্ক করা যাবে না, কেউ এখন এই জুলাই আন্দোলনকেও ওরকম একটা দেবতার জায়গায় নিতে চায়। কিন্তু তার যে চেতনা, তার যে মূল লক্ষ্য, সেটাকে তো বাংলাদেশের অধিকাংশ মানুষই ধারণ করে। বিশেষ করে গণভোট যে হলো, গণভোটে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ এর পক্ষে রায় দিল। জি দেখেন, সেটাকে কি আমরা নাকচ করে? না, নাকচ না। দেখেন, ওই চীনের মাও সেতুংয়ের বিপ্লবের পরে যেটা সাংস্কৃতিক বিপ্লব হলো, সেটার নেতৃত্ব দিয়েছিল দেং জিয়াওপিং। তার একটা বিখ্যাত উক্তি আছে যে বেড়ালটা ইঁদুর মারে কিনা দেখার বিষয়, বেড়ালটা সাদা না কালো। তো সংস্কার দরকার এবং প্রত্যেকে সংস্কার চায়, কিন্তু সেটা হতে হবে আইনানুগ পথে। যেরকম 12ই মার্চ যে সংসদ অধিবেশন বসছে, তারা যদি বিভিন্ন সংস্কার করে, আর্টিকেল 70 অনুচ্ছেদ 70-এর, তারপরে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না,
এই তো আমাদের জুলাই সনদের বক্তব্য। তারপরে হচ্ছে আপনার বিচার বিভাগ স্বাধীন থাকবে, স্বাধীন আছেই, মানে অন্তত উচ্চ কক্ষ, এগুলো তো সংসদই করতে পারে। এর জন্য তো মানে এই জুলাই সংস্কার কমিশন, এটাকে নিয়ে কেউ কেউ রাজনৈতিক খেলা খেলছে, যেটা মূল উদ্দেশ্য রাষ্ট্রের সংস্কার, গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়। সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করলেই তো এই জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণ হবে। কিন্তু এই আজকে রিটের শুনানিতে আপনারা তো আপনাদের যুক্তি তুলে ধরেছেন, বিপক্ষ তো তাদের যুক্তি তুলে গতকাল তুলে ধরেছেন, এবং সেখানে তারা নিশ্চিত ছিলেন যে এ ধরনের রুল ইস্যু হবে না, অথবা তারা মানে এটাই মেনে নেবে, তাদের যুক্তি। না, সেটা ঠিক আছে, তাদের প্রত্যাশা তো প্রত্যেক মামলার পক্ষ। আমি প্রথমেই বলি যে তাদের বলারও সুযোগ ছিল না, কোর্ট এটা লিবারাল হিসাবে শুনেছে। কারণ কোর্টে আমাদের নিয়ম হচ্ছে সংবিধানের আর্টিকেল 102 অনুচ্ছেদ 3 যে যতক্ষণ কোর্ট কোনো অন্তর্বর্তীকালীন আদেশ না দেবে, অ্যাডিন্টারিম অর্ডার, যেরকম জুলাই সনদ স্টে অধ্যাদেশ বা আদেশ, তাহলে আদার সাইড শুনতে পারে। আর অ্যাটর্নি জেনারেল সাহেব আমাদের সংবিধানই আছে, যে কোনো কোর্টে যে কোনো মামলায় উনি দাঁড়ালে কোর্ট শুনতে বাধ্য। কিন্তু কোর্ট মনে করেছে যেহেতু এটা জনগুরুত্বপূর্ণ, আদার সাইডের মতকে শুনেছে এবং তাদের পক্ষে 3 জন বক্তব্য রেখেছে। আরেকটা বিষয়, আমরা কিন্তু ওই প্রপোজিশনে যেতে চাই না। আপনি একজন অত্যন্ত প্রবীণ, শুধু সাংবাদিক নন, বাংলাদেশের একজন বুদ্ধিজীবী বিবেক। আমরা কোর্ট কাচারিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। আপনার এই যে রুল ইস্যু করেছে, তার মানে তো পরীক্ষা করবে হাইকোর্ট যে এটা সংবিধানের অনুচ্ছেদের মধ্যে আছে, সংবিধানের এমবিটের মধ্যে আছে কি নেই। আপনি মানে এখনই বলে দেওয়া যায় না যে এটা বাতিল হয়েছে, এটা বাতিল হয়েছে, জাস্ট রুল ইস্যু করেছে যে তুমি জবাব দাও এটা কেন বেআইনি না। এটা যদি 12ই মার্চের আগ পর্যন্ত তো এটি নিষ্পত্তি হওয়ার না, কোর্ট তো আমাদের 12ই মার্চে বন্ধ হচ্ছে। তাহলে 12ই মার্চে তো অধিবেশন বসবে, তাই 12ই মার্চ পর্যন্ত কি গণভোট অবৈধ থাকবে? অবৈধ না, এটা তো কোর্ট অবৈধ বলেনি। কোর্ট বলেছে তুমি জবাব দাও, কোন আইনে, সংবিধানের কোন সংবিধান অনুযায়ী এটা আমরা এটা বৈধ কিনা তুমি উত্তর দাও। উত্তর দেবে সরকার। এখানে তো একটা প্রশ্ন এসেছে, হ্যাঁ, সরকার ইতিমধ্যে, সরকারের যারা নেতৃবৃন্দ, যারা মন্ত্রী এখন, তারা দায়িত্ব নেয়ার আগে যেসব কথাবার্তা বলেছেন এবং আদালত যে প্রশ্নের উত্তর চেয়েছেন, তার মধ্যে কিন্তু যথেষ্ট মিল আছে। অর্থাৎ সরকারি দলের নেতারা যা বলেছেন, আদালতও নেতারা যে সাংবিধানিক বৈধতার প্রশ্ন তুলেছেন, আদালতও এক ধরনের সাংবিধানিক বৈধতার প্রশ্ন তুলেছেন। এখন তাহলে তো বিরোধী পক্ষ এটাকে এখানে হতাশা ব্যক্ত করেছেন আপনি, যেটা আমরা দেখলাম সংবাদ মাধ্যমে। সমস্যাটার এটি যে জুলাই অভ্যুত্থান বা পরবর্তীকালে যে সব সংস্কার প্রস্তাব এসেছে, জুলাই সনদে যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে, এগুলোর মধ্যে অনেকটা রাজনৈতিক প্রশ্ন আছে। সেই রাজনৈতিক প্রশ্ন কি শুধু আইন আদালত দিয়ে মীমাংসা হবে? না না, প্রশ্নই ওঠে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটি তো রাজনৈতিক উইল, এবং আপনার বোধহয় মনে আছে জুলাই সনদটা যখন অফিসিয়ালি ডিক্লেয়ার করলো বিগত সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের, বিএনপির মহাসচিব এখন যিনি সিনিয়র মন্ত্রী, উনি কিন্তু বলেছেন যে আমরা প্রতারিত বোধ করছি। কারণ কথা ছিল বিএনপি অনেকগুলোতে, বিএনপি সহ অনেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু তারা কিন্তু এই নোট অফ ডিসেন্টগুলোকে উল্লেখ করেনি। এবং গণভোটের, আমি আর ওই মেরিটে সাংবিধানিক আদেশে উল্লেখ, হ্যাঁ, এবং গণভোটের যে গণভোটটাই একটা ডিস্টার্বিং এলিমেন্ট ছিল। আপনি 4টা মত, 4টা প্রশ্ন করছেন, বলছেন 30টা বিষয় বিভিন্ন দলের সঙ্গে আলাপ হচ্ছে, সেই বিষয় তো ওই গণভোটে নেই। এবং 4টার সঙ্গে কেউ তো অর্ধেক একমত হতে পারে, অর্ধেক দ্বিমত হতে পারে, তাই না? সেটা মানে আমাদের এখানে একটা ডেঞ্জারাস প্রপোজিশন কাজ করছে। এটা বোধহয় ওই জর্জ বুশের ওই মোস্ট ফ্যাসিস্ট নীতি, আইদার ইউ আর উইথ মি অর উইথ দ্য টেরোরিস্ট, মানে ইউ আর দ্য টেররিস্ট। হ্যাঁ, তো এখানে মানে কোন সনদ, যেরকম বিগত শেখ হাসিনার আমলে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বৈধ প্রশ্ন করলো, বলতো আপনি কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অথবা জামাত শিবির। এখন হচ্ছে যে কোনো প্রশ্ন করলে আপনি গণঅভ্যুত্থান বিরোধী। না, জুলাই আমাদের সেই ব্যাখ্যা করলে তো অনেক লাগবে। আমাদের জুলাই গণ আন্দোলন তো 9 দফা, 8 দফা, পরবর্তীকালে 1 দফায় কোনোটা ছিল। এইটা সবাই একমত হয়েছে যে রাষ্ট্রের কিছু পরিবর্তন দরকার, সংবিধানের, আইন অঙ্গনের, বিচার অঙ্গন বটেই, আইন অঙ্গনের অংশ, মিডিয়ার। আমি আপনাকে একটা কথা বলি, আজকে আমি বহু টেলিভিশনে বলেছি আপনার অনুমতি নিয়ে, এবং যে আমার সঙ্গে যেখানে তর্ক করতে রাজি, আমি বিনয়ের সঙ্গে তর্ক গ্রহণ করব।
বঙ্গবন্ধু যে সংবিধানের সংশোধন করেছেন 1973-এ প্রথম সংবিধান জরুরি আইন জারি করার, ওইটার আগ পর্যন্ত 72-এ যে মূল সংবিধান, তার একটি অনুচ্ছেদ কেউ যদি আমাকে দেখাতে পারে যে এই অনুচ্ছেদ ফলো করলে একটা সরকার নির্বাচিত গণতান্ত্রিক থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট হবে, প্রশ্নই ওঠে না। বরং ওই 72-এর সংবিধান বা মূল সংবিধান কেউ মানেনি বলেই, বঙ্গবন্ধুর মতো অত বড় পার্সোনালিটি সরকার সহ বাকি সবাই সংবিধান মানেনি বলেই দেশের এই অবস্থা। সংবিধান দেশের জন্য সমস্যা না, সমস্যা হচ্ছে সংবিধান লঙ্ঘন হয়েছে। না, সেটি ডক্টর শাহদিন মালিক সহ আরও অনেক আইনজীবী এই মত পোষণ করেছেন। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন মাসের পর মাস 30টি বা তার কাছাকাছি কম বেশি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে যে সনদটি প্রণয়ন করলেন, এবং সেটি নিয়ে আবার তারা সাংবিধানিক আদেশের আগে তারা সংবিধান বিশেষজ্ঞ সাবেক বিচারপতিদের সঙ্গেও পরামর্শ করেছেন, এবং তারা নাকি সম্মিলিতভাবে সর্বসম্মতভাবে এর পক্ষে রায় দিয়েছে যে এটি সংবিধান সম্মত। জি, ঠিক বলেছেন আপনি। আমাদের মুশকিল হলো কি, আমরাও হয়তো এই দোষে দুষ্ট। আমাদের এখানে এই আইনজীবীদের মধ্যে, ডাক্তারদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে কোনো তো মানে ডক্টর শহীদ ইসলাম চৌধুরী বা আপনার সামনে বলাটা অত্যুক্তি হবে, আপনার মতো স্বাধীন প্রফেশনে যা ন্যায্য তাই বলবো, এরকম লোক খুব কম। যে বিশেষজ্ঞদের নাম বলেছেন তারা সবাই ছিল জামাতপন্থী, বিচারপতিও ছিল, আইনজীবীও ছিল। এখানে শাহদিন মালিককে কনসাল্ট করেনি, আরও যারা আছেন যারা কোনো দল করে না, সংবিধান বোঝে। তা আমি ওই বিতর্কে যাচ্ছি না। এখন তো প্রমাণ হচ্ছে, এই যে আপনার পত্রিকাটা হচ্ছে মানব জমিনে, তারা তো রিপোর্টই করলো 3 অ্যাডভাইজার চাইনি এত তাড়াতাড়ি, সরকারের ভিতরে সরকারের কিচেন ক্যাবিনেট। আবার এই যে একজন সিনিয়র সাবেক অ্যাডভাইজার মন্ত্রী ব্রিগেডিয়ার সাকত সাহেব, উনি তো হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, বলেছেন ওই কিচেন ক্যাবিনেটে আমারও অ্যাক্সেস ছিল না। তো তারা তো এই তাদের ক্ষমতাকে প্রলং করার জন্য এই যে জাতীয় সংস্কার কমিশন, এবং আমি বলবো, আমার মনে নেই এক্স্যাক্ট কোন নেতা এটা বলেছিলেন, বিএনপিরই বোধহয় সালাউদ্দিন সাহেবই বলেছিল যে এইটা বড়জোর পলিটিক্যাল উইল হতে পারে যে আমরা করব, এবং জনগণের কাছে নির্বাচনী ম্যানিফেস্টোয় যাব, গিয়ে বলবো যে আমরা এইটুক করব, অমুক দল সব করবে, অমুক দল অর্ধেক করবে। এবং বিএনপি তো বলতেই পারে যে আমরা যে নোট অফ ডিসেন্ট সহ আমরা যে নির্বাচনী ম্যানিফেস্টোতে যার যেটুকু করব বলেছি, জনগণ তার পক্ষে আমাকে ভোট দিয়েছে। এখন আরেকটি বিষয় খালি 1 মিনিটে বলে নিই, যেটি এই জুলাই সংস্কার আদেশের সবচেয়ে বড় অগণতান্ত্রিক ফ্যাসিস্ট বিধান ছিল যে জাতীয় সংসদকে তারা বাধ্য করবে, এইটা কেউ পারে না। এবং তারা তো বলেছে যে 180 দিন না হলে অটোমেটিক হয়ে যাবে। না, একটা হচ্ছে যে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে যে 180 দিন পর্যন্ত এটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এটি হয় হতে পারে। এটা তো আপনার হিটলারের চিন্তার পরিবর্তী, হিটলারের চিন্তার মতো। এবং এটা আমার দুঃখ লাগলো যে এটা ইভেন সব রাজনৈতিক দলও তখন হতে পারে, অনেক রাজনৈতিক দল মনে করেছে জাল দাও আগে তুমি নির্বাচনটা দাও, নির্বাচনই তো দিচ্ছিল না। তাহলে গণভোটের ভবিষ্যৎ কি? আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করি রুলের হিয়ারিং এর আগ পর্যন্ত কিছু বলাটা আইনানুগ হবে না, আমরা অপেক্ষা করি। কিন্তু এই আদালতের এই রুলের পর 12ই মার্চকে আমরা বিরোধী দল ও সরকারি দল উভয় পক্ষকে দেখতে পাবো বলে আপনি মনে করেন? আমি তো প্রত্যাশা করি যে, প্রথম তো হচ্ছে দেখেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল হয়েছিল 96 জুনে বিএনপি, 116 জন। তারাও সেই সময়ও তো ওই সব দল মিলে তো সংসদ কার্যকর রাখতে পারলেন না। আমি একজন নাগরিক হিসেবে মনে করি তারা নিন্দা করুক, দ্বিমত করুক, নানা বিষয়ে প্রতিবাদ করুক, কিন্তু সংসদ কার্যকর করুক। আর সংসদের সামনে তো প্রধান কাজ দেশের আইন শৃঙ্খলাকে উন্নত করা, রাষ্ট্রের নীতি ঠিক করা, পররাষ্ট্র নীতি। এই যে আমাদের এই ইরান যুদ্ধে আমাদের প্রবাসীরা কে কিভাবে থাকবে, এটা তো নিরাপত্তাহীন। হ্যাঁ, এটা তো এমন না যে জুলাই সনদ না হলে কালকে গরিব লোকের ভাত বন্ধ হয়ে যাচ্ছে। তো রাষ্ট্রের তো প্রায়োরিটি আছে, সেই কাজগুলো সংসদ জন সব আলোচনা করে, এটা নিয়েও আলাপ করুক। আমি তো মনে করি বেসিক কিছু সংস্কার তারা করলেও তো কোনো আপত্তি নেই যদি সংসদ মনে করে। ও আরেকটি বড় কাজ আছে, 133টা যে অর্ডিন্যান্স এই সরকার করেছে, সেইটা এই সংসদ অধিবেশনে রেটিফাই না করলে ওগুলো ন্যাচারাল ডাই হয়ে যাবে, স্বাভাবিক মৃত্যু হবে। এগুলো তো নির্ভর করবে যে সংসদ সদস্যদের উপর, তাদের ইচ্ছা এবং করবে না করবে। করবে। এনসিপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতি যাতে
জাতীয় সংসদে বক্তৃতা দেওয়া না দেন, অর্থাৎ এটা রেওয়াজ অনুযায়ী যে রাষ্ট্রপতি বক্তৃতা দেন প্রথম তার অধিবেশনে প্রথম অধিবেশনে বছরে। সেটি তার বিরোধিতা করেছেন তারা। এটি একজন আইনজীবী হিসেবে কিভাবে না, দেখছেন? রাজনৈতিকভাবে যে কেউ তো বিরোধিতা করতেই পারে, শালীনতা রেখে, তার দাবিও থাকতে পারে, কিন্তু ফ্যাক্ট রিমেইন্স যে শেষ দিন পর্যন্ত ইউনূস সাহেব এই রাষ্ট্রপতিকে দিয়ে অর্ডিন্যান্সগুলো সাইন করিয়েছে। এবং রাষ্ট্রপতি তো ব্যক্তি না, একটা প্রতিষ্ঠান। এবং সংসদে রাষ্ট্রপতি যে ভাষণ দেয়, এটাও আমাদের এখানে বিতর্কের পরে এটাও সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটের ভাষণটাই উনি দেয়। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে ভাষণটা দেবেন 12ই মার্চ, সেটা এই বর্তমান জনাব তারেক রহমানের নেতৃত্বে ক্যাবিনেট যেটা অ্যাপ্রুভ করে দেবে সেটাই দেবে। তারা তো অনেকে রাষ্ট্রপতিকেই বৈধ রাষ্ট্রপতি হিসেবে মানতে চান না। তারা বলছেন যে অবৈধ সংসদ যে রাষ্ট্রপতিকে নির্বাচন করেছেন বা নিয়োগ দিয়েছেন তিনি বৈধ। তাহলে এনসিপি 2 নেতা, অন্যদের কথা বাদ দিয়ে দিলাম, এনসিপি 2 নেতা ওই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে 8 তারিখে ওত নিল কেন? সেটা বিশেষ পরিস্থিতি। এটাও বিশেষ পরিস্থিতি, যেহেতু উনি রাষ্ট্রপতি আছেন। ঠিক আছে, এনসিপি যদি এতই আপত্তি তাকে নিয়ে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব তুলুক, আমাদের আইন তো আছে। না, কিন্তু তো সংখ্যাগরিষ্ঠ দল মানে বিরোধী সংখ্যাগরিষ্ঠ দল সমর্থন না করলে তো সেই তাহলে সেই আলাপ করে একজন মানুষকে সরাতে গেলেও তো একটা বৈধ পথে সরাতে হবে, আইনানুগভাবে সরাতে। আমরা তো আর ওই শোনেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতায় আমরা তো 90-এর গণঅভ্যুত্থানও করেছিলাম, তাই না? এবং সেখানেও কিন্তু আইনিভাবেই এরশাদ মওদুদ সাহেবের কাছে পদত্যাগ করলো, মওদুদ সাহেব প্রেসিডেন্ট হলেন, মওদুদ সাহেব রিজাইন দিয়ে তারপরে শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হলো। তো দিন শেষে আপনাকে তো একটা রুলস অফ বুকের মধ্যে আসতে হবে। অতীতে অনেকগুলো ভালো নির্বাচন হয়েছে, কিন্তু আমরা ভালো সংসদ পাইনি। আপনি বললেন যে 96 সংসদের কথা যদি বলি, 91 সংসদের কথা বলি, আর অন্যগুলো তো একে অপর বিরোধী দল স্বীকারই করতে চায়নি। এবারের যে সংসদ কতটা কার্যকর হয় বলে মনে করেন? মানে সংসদ বলতে সংসদ মানে অর্থাৎ সরকারের বিরোধী দল মিলে যেটি জুলাই অভ্যুত্থানের বক্তব্য ছিল, জুলাই সনদের মূল কথা। জি, এবং সংসদই হবে সত্যিকার অর্থে, খালি রেটরিক না, সংসদই হবে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু কার্যের। যেমন আইন প্রণয়ন করা, আপনার সরকারের বৈধ সমালোচনা, ভালো কাজের প্রশংসা। এটি অ্যাকচুয়ালি নির্ভর করবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমান সাহেব সহ ক্যাবিনেটের উদ্যোগ, আর প্রধান বিরোধী দল তো জামাত ইসলাম সংসদকে কার্যকর করতে চায় কিনা। দুই পক্ষেরই সমদায়িত্ব আছে, তবে সরকার হিসাবে তাদের দায়িত্ব বেশি। আমি তো একটা শুভ লক্ষণ দেখলাম, সালাউদ্দিন সাহেব গতকাল বলেছে, আমার চোখে পড়েছে, ওনারা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করতে চায় এবং সেই মর্মে জামাতকে বোধহয় জানিয়েছে, প্রস্তাবও দিয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু জামাত ইসলাম বলেছে যে আগে এই সাংবিধানিক বিষয়গুলোর সমাধান হবে, তারপর তারা এটা এগুলো শর্ত দিয়ে খুব একটা, কারণ ডেপুটি স্পিকার হয়েও তো এগুলো সমাধান করা যায়। কারণটা আপনার প্রথম দিনই তো স্পিকার ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে, তাহলে তো এটা ওইখানে রেখেও তো এই লড়াই করা যাবে। আমি মনে করি একে অপরকে সহায়তা না করলে আমরা কিন্তু দেখেন, ইংল্যান্ডের ব্রিটেনের জনগণ 1215 সালে ম্যাগনা কার্টার পরও 200-300 বছর লেগেছে গণতন্ত্র মিনিমাম একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে। আর আমাদের কিন্তু বারংবার এরকম আন্দোলন হয়েছে, 90-এর গণঅভ্যুত্থান, 96 কেয়ারটেকার, 2006 আবার কেয়ারটেকার সংশোধন। তো আমরা যদি গণতন্ত্রের পথে না হাঁটি, শুধু আমি ক্ষমতায় গেলেই আমার গণতন্ত্র হয়ে গেল আর আমি বিরোধী দলে গেলেই গণতন্ত্র থাকলো না, এই মানসিক থেকে চেঞ্জ করা হচ্ছে বড় সংস্কার। অন্তর্বর্তী সরকার আপনি বলছেন কত 100 কতগুলো অধ্যাদেশ জারি করেছে? 133টা, আমার যদি ভুল না, 133টি জারি করেছে। এর কতটি জাতীয় সংসদ অনুমোদন করে, কতটি করে না? কারণ বিগত আমলে আমরা দেখেছি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অনেকগুলোই অনেক অধ্যাদেশ করেনি। এটি এই অন্তর্বর্তী সরকার বিদায়ের আগ মুহূর্তে 2 দিন আগে একটি কি বলে এটি প্রজ্ঞাপন বা জারি করেছে যে ওই সরকারের যিনি প্রধান তিনি আগামী 1 বছর অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মানে রাষ্ট্রীয় সুবিধা পাবেন বা ব্যক্তি এই সুবিধা পাবেন। এই আদেশটাকে কিভাবে মনে করেন? তার মানে যারা সরকারে আসবে ভবিষ্যতে, মানে অর্থাৎ নির্বাচিত সরকারের প্রতি তাদের অনাস্থা থেকেই আগে থেকে নিলে, নাহলে তো যে কোনো নাগরিক তার নিরাপত্তার রাষ্ট্রের কাছে না। দেখেন, এটি বোধহয় আমি পত্রিকা যা পড়েছি, খোঁজও নিয়েছি, এটি 10ই ফেব্রুয়ারি ওনারা এটা নোটিফিকেশন ইস্যু করেছে। আমাদের নিয়ম হচ্ছে যে কোনো নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন হলে ওই দিনের মধ্যেই বিজি প্রেস থেকে পাবলিশ করে দিতে হয়,
কারণ এটা কিন্তু জমিদারি না, এটা একটা রিপাবলিক, এটা জনগণ জানবে যে এই গেজেট অনুযায়ী। ইউনূস সাহেব সেটাও করেননি। 12 নির্বাচনের পরে এই সরকার ওতনর পরে জানা গেল। আমি তো মনে করি ওনার প্রতি, উনি একজন প্রবীণ ব্যক্তি, আমি ওনার প্রতি গভীর শ্রদ্ধা রেখে বলছি, উনি এই কাজটি করে ওনার শেষ যে বিতর্কের কফিনে পেরেক ঠুকলেন। তাহলে ওনার সঙ্গে আর অন্য সরকারের পার্থক্য কি হলো? আমরা অতীতে তো অনেক সময় দেখেছি এগুলো সুযোগ সুবিধা নিয়ে রেখেছিল, পরবর্তী সরকার বাতিল করে দিয়েছিল। বাড়ি বরাদ্দ প্রথম সরকারে গণভবন বরাদ্দ, পরে তো লতিফুর রহমান সাহেব বাতিল করে দিল। তো সেখান থেকে কেউ শিক্ষা নিচ্ছেন। আর উনি উনি এতদিন বাংলাদেশে, ইভেন শেখ হাসিনা সরকার তার প্রতি এত নানাভাবে কেস করেছে, তবু তো জনগণ তার নিরাপত্তা দিয়েছিল, তখন তো তার কোনো পুলিশও ছিল না। আর এখন তো একটি উনি নির্বাচন করেছে, যাই বিতর্ক নির্বাচনের ব্যবস্থা তো করেছে। ওনার এইটা নিয়ে মানে আমি বলতে বাধ্য হচ্ছি এটি খুব অন্যায় হয়েছে এবং ওনার উচিত এখনই এইটি ছেড়ে দেওয়া। না, এটি উনি আর, এটা তো আইন হয়ে গেছে, এখন তার উনি ছেড়ে দিতে পারেন, উনি বলতে পারেন আমি সুবিধা নেব না, এবং এইভাবে করাটা, কিন্তু তারা হয়তো নিরাপত্তা ঝুঁকি থেকেও এটি করতে পারেন। অতীতের কোনো তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই লাইনে যাননি, অনেক অপ্রিয় কাজ তারা করেছেন। আপনি যদি স্মরণে রাখেন 91 সালে বা 96-তে যে জাস্টিস আমাদের হাবিবুর রহমান সাহেব যখন আসলেন, আর্মিদের বিদ্রোহ পর্যন্ত হলো, উনি কিন্তু অনেক অপ্রিয় কাজ করেছেন। বা 2001-এ লতিফুর রহমান সাহেব শপথ নিয়েই রাত্রেবেলা সচিব বদলি করলেন। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে অনেক সরকার প্রধান বা নির্বাচন কমিশনের প্রধান অনেকে যেমন বের হয়েছে, আবার অনেকে কিন্তু তাদের এক ধরনের স্বেচ্ছা গৃহবন্দী অবস্থায় অন্তরীণও থাকতে হয়েছে। সুতরাং এটাও বাংলাদেশের রাজনৈতিক সেটার জন্য আমার কাছে মনে হচ্ছে যে তাই যদি হয়, বা আপনি ঠিকই বলেছেন, বাস্তবতাকে অস্বীকার না, এরকম ভিভিআইপি না, মিনিমাম সিকিউরিটি তো থাকেই, সাবেক প্রধানমন্ত্রী বা চিফ অ্যাডভাইজারে থাকে এটি। এবং এটি উনি এটা গোলমাল পাকিয়েছেন, উনি যদি ওই দিনই এটা প্রকাশ করে দিত, এটা বলে না কোনো জিনিসের প্রক্রিয়াটা অনেককে প্রশ্নবিদ্ধ করে, এটা গোপন রাখার কি দরকার ছিল? তারপরও আমরা মনে করি যে রাষ্ট্রের যে একজন নাগরিক হোক এবং সর্বোচ্চ পদাধিকারী হন, সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকারের প্রতি সরকারের কাছে তো আমাদের দাবি আরো বেশি থাকবে। সুতরাং তার নিরাপত্তার জন্য বিধান করুক, এই নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে এবং কোনো আপনার ডেভিয়েশন না হয়, বিচ্যুতি না হয়, সেটি আমরা আশা করব। সৈয়দ মামুন মাহবুব, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এতক্ষণ আমরা কথা বললাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।